আসসালামু আলাইকুম। আমি তানহা জাফরিন, কর্নেল মালিক মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। আজকে আমি ফরেনসিকের 2nd ক্লাস নিব। আমাদের আজকের টপিক লিগ্যাল প্রসিডিউর। লিগ্যাল প্রসিডিউরকে আমি ২টা ভাগ করে নিয়েছি। আজকে আমি পার্ট 1 পড়াবো। আজকে আমরা যেসব টপিক ডিসকাস করব সেগুলো হচ্ছে কোর্টস অফ বাংলাদেশ, জুরি, ক্রাইম অ্যান্ড ক্রিমিনোলজি, অফেন্স, ইনকোয়েস্ট অ্যান্ড ইনকোয়েস্ট রিপোর্ট অ্যান্ড চালান। ফার্স্ট টপিক হচ্ছে কোর্টস অফ বাংলাদেশ। কোর্টস অফ বাংলাদেশের প্রথম প্রশ্ন হচ্ছে কোর্ট কাকে বলে? কোর্ট ইজ অ্যান ইনস্টিটিউশন ওয়ার লজ আর টু বি এক্সিকিউটেড। এটা একটা ইনস্টিটিউশন যেখানে আমাদের যে লগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন কাজ করা হচ্ছে। তারপরে আমাদের লিগ্যাল সিস্টেমের মধ্যে কি কি ল অ্যাপ্লাই করা হচ্ছে? একটা হচ্ছে ক্রিমিনাল ল আছে, একটা সিভিল ল আছে। ক্রিমিনাল ল কি? ক্রিমিনাল ল কনসার্নস অফেন্সেস হুইচ আর কনসিডার্ড টু বি এগেইনস্ট দ্য জেনারেল পাবলিকস ইন্টারেস্ট। জেনারেল পাবলিকের ইন্টারেস্টের এগেইনস্টে বলতে কি বোঝাচ্ছে? যে স্টেটের যেসব প্রবলেমগুলো হচ্ছে, যেরকম কোনো একটা মার্ডার হচ্ছে, কোনো একটা ছিনতাই হচ্ছে, এগুলো পড়তেছে এই ক্রিমিনাল কেসের মধ্যে। তারপরে সিভিল লর মধ্যে সিভিল কেস কোনগুলো? যদি আমাদেরকে জিজ্ঞেস করে, এটাকে আমরা বলবো কনসার্নস আ ডিসপিউট বিটুইন টু ইন্ডিভিজুয়ালস অর পার্টিস রাদার দ্যান দ্য স্টেট। এটা পুরো স্টেটকে কনসার্ন করছে না, এটা দুইটা ইন্ডিভিজুয়াল পার্সন অথবা দুইটা ইন্ডিভিজুয়াল পার্টির মধ্যে হচ্ছে। যেমন কোনো জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা, এগুলো হচ্ছে সিভিল কেস এবং সেটার ক্ষেত্রে সিভিল লটা করা হচ্ছে। তারপর আমরা জানতে পারবো ডিফারেন্ট কোর্টস অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশে কি কি কোর্ট আছে? সুপ্রিম কোর্ট, এটা সবচেয়ে বেশি পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার। দেন হাই কোর্ট, থার্ডলি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, তারপর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, তারপরে ম্যাজিস্ট্রেট কোর্ট। এটা আমরা কি পাওয়ারের অর্ডারলি আমরা বলছি। এখন আমরা যেহেতু পাওয়ারের কথা বললাম, তাহলে আমরা পাওয়ারগুলো ডিসকাস করে ফেলি একটু। সুপ্রিম কোর্টের মধ্যে কি বলছে? সুপ্রিম কোর্ট ক্যান ডিল এনি অ্যাফেয়ার্স, মানে যে কোনো অ্যাফেয়ার নিয়ে এরা ডিল করতে পারবে। ক্যান পাস এনি ভার্ডিক্ট, যে কোনো রায় এরা দিতে পারবেন। ক্যান সাস্টেইন অর অল্টার দ্য পানিশমেন্ট অ্যাপ্রুভড অর অ্যাওয়ার্ডেড বাই দ্য হাইকোর্ট। হাইকোর্ট যেই পানিশমেন্ট দিচ্ছে বা অ্যাওয়ার্ড দিচ্ছে সেগুলোকে সাস্টেইনও করতে পারে, মানে রাখতেও পারে, অথবা সেগুলোকে চেঞ্জ করে অল্টার করে দিতে পারে সুপ্রিম কোর্ট। তারপরে কি হাইকোর্ট? হাইকোর্টের পাওয়ারটা আসতেছে সুপ্রিম কোর্টের পরপরই। হাইকোর্টের পাওয়ার কি? ইট মে ট্রাই এনি অফেন্স, সেম এজ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টও যে কোনো অ্যাফেয়ার্স নিয়ে ডিল করতে পারতো, হাইকোর্টও সেটা পারবে। তারপরে বলছে হাইকোর্ট মে পাস এনি সেন্টেন্স অথরাইজড বাই ল as death sentence, lifelong imprisonment and imprisonment with solitary confinement। মানে যে কোনো ধরনের পানিশমেন্ট দিতে পারছে, যেমন আমাদের ডেথ সেন্টেন্স, যাবজ্জীবন কারাদণ্ড, লাইফ লং ইমপ্রিজনমেন্ট উইথ সলিটারি কনফাইনমেন্ট। তারপরে কি হচ্ছে? ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টের পাওয়ার কি? ক্যান ট্রাই এনি কেস, এটাও যে কোনো কেসই ট্রাই করতে পারে এরা। ক্যান পাস এনি সেন্টেন্স অথরাইজড বাই ল। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু আমি বারবার বলছি, অথরাইজড বাই ল। আমরা তো যে কোনো পানিশমেন্ট দিয়ে দিতে পারবো না। যে পানিশমেন্টগুলো আমাদের ল তৈরি, আমাদের লতে আগে থেকেই আছে, সেগুলো অনুযায়ী আমরা পানিশমেন্ট দিব। আর ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টের ক্ষেত্রে কি বলছে? ক্যান পাস এনি সেন্টেন্স অথরাইজড বাই ল, বাট this death sentence must be approved by the high court from at least 2 judges। মানে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট অবশ্যই ডেথ সেন্টেন্স দিতে পারবে, কিন্তু সেটা অ্যাপ্রুভড হতে হবে 2 জন জাজ, যারা হাই কোর্টের জাজ, তাদের দ্বারা। তারপরে বলছি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট। অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টও ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টের মতোই পাওয়ার, কিন্তু এক্সেপ্ট এরা পানিশমেন্ট দিতে পারবে এক্সেপ্ট ডেথ সেন্টেন্স ইমপ্রিজনমেন্ট ফর আ পিরিয়ড এক্সিডিং 10 ইয়ার্স। মানে এরা ডেথ সেন্টেন্স দিতে পারবে না, আর যেই লাইফ লং ইমপ্রিজনমেন্ট তো দিতেই পারছে না, ইমপ্রিজনমেন্ট দিতে পারবে, কিন্তু সেটা 10 বছরের উপরে দিতে পারবে না অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট। আর ম্যাজিস্ট্রেট কোর্ট সেম অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, কোনো পার্থক্য তেমন নেই। তারপরে এখন আমরা ডিসকাস করব কি পানিশমেন্টস অথরাইজড বাই ল ইন ক্রিমিনাল কেসেস। আমি একটু আগে বলেছিলাম সিভিল কেস আছে, ক্রিমিনাল কেস আছে। এখন ক্রিমিনাল কেসের মধ্যে কি কি পানিশমেন্টস দেওয়া হয়? ফার্স্টলি আমরা এটা সিরিয়াল অনুযায়ী বলছি, সবচেয়ে বড় সাজা কি? ডেথ সেন্টেন্স, ক্যাপিটাল পানিশমেন্ট। এখন ডেথ সেন্টেন্সের মধ্যে আবার অনেক ধরনের আছে। বাংলাদেশে মেইনলি কি করা হয়, টিচাররা জিজ্ঞেস করলে আমরা বলবো হ্যাঙ্গিং। এছাড়াও বিভিন্ন করা হয় বিভিন্ন কান্ট্রিতে, সেটা হচ্ছে ইলেকট্রিকিউশনের মাধ্যমে, লিথাল ইনজেকশন, গ্যাস চেম্বার এটসেট্রা, এগুলোর মাধ্যমে। দেন আমাদের যে পানিশমেন্ট সেটা হচ্ছে লাইফ লং ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড। তারপরে হচ্ছে ইমপ্রিজনমেন্ট, রিগোরাস অ্যান্ড সিম্পল।
এখন সিম্পল তো সিম্পল বুঝলাম, রিগোরাসে কি হচ্ছে উইথ হার্ড লেবার ইনক্লুডিং সলিটারি কনফাইনমেন্ট, এখানে হার্ড লেবার দিবে আর হচ্ছে তার বাধ্যবাধকতা থাকবে, বিভিন্ন কনফাইনমেন্টে সে থাকবে। দেন কি বলছে ফরফিচার অফ প্রপার্টি, ফরফিচার অফ প্রপার্টি কি তার সম্পত্তি বাজেয়াপ্তকরণ করতে পারবে সরকার। তারপর হচ্ছে ফাইন, ফাইন হচ্ছে সে একটা ভুল কাজ করেছে সেটার জন্য তাকে ফাইন দিতে হবে গভর্নমেন্টকে, মানে কিছু টাকা দিতে হবে। তারপর হচ্ছে ওয়ার্নিং, এটা সবচাইতে ছোট পানিশমেন্ট, মানে তাকে সে একটা ভুল কাজ করলো, তাকে ওয়ার্নিং দিয়ে বলা হলো যে এর পরবর্তীতে যাতে এই ভুলটা না হয়, দ্যাটস ইট। তারপরে আমরা জানতে পারবো জুরি নিয়ে। এখন জুরি কি? জুরি হচ্ছে, এটার একটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে জুরি ইজ আ প্যানেল অফ বডি অফ রেসপন্সিবল এডুকেটেড পারসন অফ গুড রিপিউট and social standing composed of an uneven member of persons to help or assist the presiding judge who don't know the law. অনেক কঠিন, বাট এটা আমাদের জানতে হবে। এখানে কি বোঝাতে চাচ্ছে যে এটা প্যানেল অফ বডি, কিছু মানুষ থাকবেন যারা হচ্ছে গুড রিপিউট, তাদের গুড রেপুটেশন থাকবে সোসাইটিতে, ভালো মানুষ থাকতে হবে, এডুকেটেড হতে হবে, তাদের অনেস্ট থাকতে হবে, এবং তাদের অবশ্যই নাম্বার থাকবে আনইভেন, মানে ইভেন থাকবে না, জোর সংখ্যা থাকছে না। তারপরে কি বলছে, এরা আমাদের যে প্রিসাইডিং, বর্তমানে আমাদের যে জাজ আছেন সেই জাজকে হেল্প করবেন, অ্যাসিস্ট করবেন বিভিন্ন ল এর ক্ষেত্রে। আর জাজের ক্ষেত্রে কি বলছে, হু ডোন্ট নো দ্য ল, জাজ সব ল যেটা জানছে না সেটার ব্যাপারে তারা হেল্প করবেন জুরিরা। আর নাম্বার অফ জুরার্সকে, জুরার কেন বলা হচ্ছে, জুরিকে ইন্ডিভিজুয়ালি জুরার বলা হচ্ছে, আর তাদের নাম্বার কত 5 to 9 হতে হবে। আর যখন আমরা কোনো ডেথ সেন্টেন্স দিব সেই ক্ষেত্রে জুরির সংখ্যা অবশ্যই 7 হতে হবে, নট লেস দেন দ্যাট। এখন আমরা টিচার এর পাশাপাশি আমাদেরকে জিজ্ঞেস করতে পারে, এই যে তুমি জুরিটা চুজ করছো, এদের কোয়ালিফিকেশন বা এদের জন্য কি কি দরকার। তো এটা আমাদের বলতে হবে, ফার্স্টলি ওয়ান মাস্ট বি 18 ইয়ার্স অফ এজ অ্যান্ড নট মোর দেন 60 ইয়ার্স, তাকে অবশ্যই 18 বছর হতে হবে এবং 60 বছরের বেশি হওয়া যাবে না তার। তাকে সিনসিয়ার হতে হবে, অনেস্ট হতে হবে, এডুকেটেড হতে হবে, গুড সোশ্যাল স্ট্যান্ডিং থাকতে হবে তার, এবং তাকে একজন রেসিডেন্ট হতে হবে ওই প্লেসের, মানে যে প্লেসে ট্রায়ালটা দেওয়া হচ্ছে সেই প্লেসেই তাকে বসবাস করতে হবে, সেখানকার রেসিডেন্ট হতে হবে তাকে। তারপরে বলছে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্ট, আমাদের কোর্টের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, সেটার আইন কানুন আছে, সেটা না জেনে তো আমি জুরি হতে পারবো না। তারপরে কি বলছে, ওয়ান মাস্ট হ্যাভ প্রপার্টি অর ইনকাম, তার একটা ইনকামিং সোর্স থাকতে হবে এবং তার প্রপার্টি থাকতে হবে। আমাদের নেক্সট টপিক হচ্ছে ক্রাইম এন্ড ক্রিমিনোলজি। আচ্ছা, ক্রিমিনোলজি কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে একবার বলেছি। এখন ক্রাইম বলতে আমরা কি বোঝাচ্ছি, একটা ডেফিনেশন আছে, ক্রাইম মিনস এ সোশ্যাল হার্ম হুইচ হ্যাজ বিন ডিফাইন্ড এন্ড মেড পানিশেবল বাই ল, একটা সোশ্যাল হার্ম যেটা হচ্ছে ল দ্বারা পানিশেবল, মানে যেটার জন্য শাস্তি পেতে হবে, এরকম কিছু। তারপরে বলছি ক্রিমিনোলজি, ক্রিমিনোলজি কি, ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফরেনসিক মেডিসিন হুইচ ডিলস উইথ ক্রাইমস এন্ড ক্রিমিনালস, তো বুঝতেই পারলাম। এখন এটার মধ্যে আমরা এর আগে ডিসকাস করে এসেছি যে ক্রিমিনাল ল আছে, সিভিল ল আছে। এখন আমরা পড়বো অফেন্স। এখন অফেন্সের মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অফেন্সের ফার্স্টেই জানতে হবে এটার ডেফিনেশন কি। অফেন্স, ইট মিনস এনি অ্যাক্ট অফ অমিশন মেড পানিশেবল বাই এনি ল। সরি, আমার এখানে টাইপিং একটা মিস্টেক হয়েছে, এনি অ্যাক্ট অর হবে, এনি অ্যাক্ট অর অমিশন মেড পানিশেবল বাই ল, যে কোনো একটা অ্যাক্ট যেটা হচ্ছে ল বলে দিয়েছে যে এইরকম একটা ঘটনা করলে, এরকম একটা কাজ করলে পানিশড হতে হবে তাকে, দ্যাটস ইট। এখন আমরা অফেন্সের টাইপ জেনে নিব। অফেন্সের টাইপ কি কি, কগনিজেবল এন্ড নন কগনিজেবল। এখন নন কগনিজেবলটা আগে জেনে নিই। নন কগনিজেবল এর মধ্যে একজন পুলিশ যখন এই অফেন্সের জন্য কাউকে অ্যারেস্ট করবে, তার অবশ্যই একটা ওয়ারেন্ট নিয়ে যেতে হবে। আর কগনিজেবল অফেন্স কি, যখন আমাদের ওয়ারেন্ট ছাড়াই পুলিশ অ্যারেস্ট করতে পারবেন। এটা কোন কোন ক্ষেত্রে হয়, যেমন একটা মানুষ রেপ করলো, মার্ডার করলো, ডাউরিতে, ডেথের ক্ষেত্রে, কিডন্যাপিং এর ক্ষেত্রে। এখন একটা মানুষ রেপ করলো বা হচ্ছে মার্ডার করলো, চলে যাচ্ছে, এখন পুলিশ তো অবশ্যই ওয়ারেন্টের জন্য ওয়েট করতে পারবে না, সেই সময় তাকে, পুলিশকে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে, এই জন্য এটা কগনিজেবল অফেন্স। আমাদের নেক্সট হচ্ছে ইনকোয়েস্ট। ইনকোয়েস্টের আগে আমি বলে নিই যে আমাদের কেস কিন্তু অনেক ধরনের কেস আছে।
কেস হচ্ছে যেরকম কগনিজেবল কেস হতে পারে, নন কগনিজেবল কেস হতে পারে, ওয়ারেন্ট কেস হতে পারে, সামন কেস হতে পারে, সামন নিয়ে আমরা পরে আলোচনা করব, পুলিশ কেস হতে পারে যেটা পুলিশ নিজে পুলিশের কাছে করা হচ্ছে বা পুলিশ নিজে করছে, তারপর কমপ্লায়েন্ট কেস হতে পারে। ওকে, দেন আমরা পড়ছি কি ইনকোয়েস্ট। ইনকোয়েস্টের ডেফিনেশন কি? An inquest is an inquiry or investigation into the cause of death where the death is sudden, suspicious and unnatural. আচ্ছা, এটা কি যখন হচ্ছে একজন মানুষ মারা যাচ্ছেন সেটার ক্ষেত্রে তার কজ অফ ডেথটাকে, তার মৃত্যুর কারণ কি সেটা আমরা ইনভেস্টিগেট করছি। যখন অবশ্যই মৃত্যুটা ন্যাচারাল হলে তো আমরা সেটার ইনকোয়ারি করব না। যখন সেটা সাডেন হচ্ছে, হঠাৎ করে একজন মারা গেলেন, কোন একটা সাসপিশিয়াস একটা কারণে মারা গেলেন বা আনন্যাচারাল ভাবে তার ডেথ হলো, সেই সব ক্ষেত্রে আমরা ইনকোয়েস্ট করে থাকি। টাইপস অফ ইনকোয়েস্ট কি কি? পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, করোনার্স ইনকোয়েস্ট, মেডিকেল এক্সামিনার ইনকোয়েস্ট। এখন আমি এটার ব্যাপারে একটু ডিটেলসে বলি। পুলিশ ইনকোয়েস্ট হচ্ছে পুলিশ নিজে একটা ইনকোয়েস্ট করবেন। এই ক্ষেত্রে পুলিশের র্যাঙ্ক অবশ্যই নট বিলো দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর। মানে কি, এটা খুবই ইম্পর্টেন্ট। নট বিলো দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর, পুলিশ সাব ইন্সপেক্টর হতে পারবেন, সেও ইনকোয়েস্ট করতে পারবেন, কিন্তু সাব ইন্সপেক্টরের নিচের র্যাঙ্কের কেউ ইনকোয়েস্ট করতে পারবেন না। ওকে, এখন এটার কিছু প্রসেস আছে। ফার্স্টে কি, at first the police officer receives information about an unnatural death from an area. একটা এরিয়া থেকে পুলিশ অফিসারের কাছে ইনফরমেশন আসবে। তারপরে পুলিশ অফিসার কি করবেন, নিয়ারেস্ট যে ম্যাজিস্ট্রেট আছেন তাকে সে ইনফর্ম করবেন ডেথটা সম্পর্কে। তারপরে ইনফর্ম করার পরে সে ডেথের যে প্লেসটা আছে, সিন অফ ক্রাইম, সেখানে সে যাবে। যাওয়ার পরে ওখান থেকে সে ইনকোয়ারি করবে এবং সেখানে তার মানে কমপক্ষে 2 জন উইটনেস মানে সাক্ষী রাখবে, রেখে সে ইনকোয়ারি করবে। ওই সময় তার একটা একটা রিপোর্ট তৈরি করতে হবে। সেই রিপোর্টটার মধ্যে তার নিজেরও যেমন ওপিনিয়ন্স দিতে হবে ডেথ সম্পর্কে, সেরকম যে 2 জন উইটনেস, কমপক্ষে 2 জন উইটনেস, তাদেরও ওপিনিয়ন নিতে হবে। ওপিনিয়ন নেওয়ার পরে কি করতে হবে, যে সেইটার মধ্যে সিগনেচার লাগবে, পুলিশ অফিসারেরও সিগনেচার লাগবে এবং কমপক্ষে 2 জন উইটনেসের সিগনেচার লাগবে। এরপরে আমরা কি বলছি, যে যদি এখন দেখা গেল যে ওই পুলিশ অফিসার গেলেন এবং তার মনে হলো যে ডেড বডি দেখে মনে হলো না যে কোনো ফাউল প্লে হয়েছে, মানে নর্মাল ডেথ মনে হচ্ছে তার, সেই ক্ষেত্রে সে বডিটা রিলিজ করে দিবে যে আচ্ছা এটার কোনো আনন্যাচারাল ডেথ না, এটা একটা নর্মাল কারণেই হয়েছে। আর যদি হচ্ছে এরকম কিছু না হয় তাহলে সেটার জন্য তার একটা ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করতে হবে এবং পোস্টমর্টেম এক্সামিনেশনের জন্য নিয়ারেস্ট যে অথরাইজড গভর্নমেন্ট ডক্টর আছে সেই ডক্টরের কাছে একটা রিকুইজিশন এবং একটা ইনকোয়েস্ট রিপোর্টের কপি পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি পড়ছি, এরপরে আমরা পড়বো ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট মানে বুঝতে পারছি যে এটা একজন ম্যাজিস্ট্রেট করবেন। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট সে পুলিশ ছাড়া যে কোনো একজন ম্যাজিস্ট্রেট করতে পারেন। এটা কোন কোন ক্ষেত্রে করেন একজন ম্যাজিস্ট্রেট, সেটা হচ্ছে যখন ডেথটা কোন একটা পুলিশ কাস্টাডিতে হচ্ছে, যেমন একজন পুলিশের হাতে কেউ একজন হত্যা হয়ে গেল বা ক্রস ফায়ারিং এর সময় একজন ব্যক্তি মারা গেল, সেসব ক্ষেত্রে হচ্ছে ম্যাজিস্ট্রেটকে ইনকোয়ারি করতে হয়। আবার কোনো সাইকিয়াট্রিক হসপিটালে যদি কেউ মারা যায় সেই সব ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে ইনকোয়েস্ট রিপোর্ট করতে হয়। এখন জিজ্ঞেস করতে পারেন টিচার যে ম্যাজিস্ট্রেট কোন ম্যাজিস্ট্রেটের কথা বলছি। এটা যে কোনো ম্যাজিস্ট্রেট হতে পারেন, সে হতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, থানা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যে কেউ। তারপরে আমরা জানবো করোনার্স ইনকোয়েস্ট। আচ্ছা, এখন হচ্ছে পুলিশ ইনকোয়েস্ট আর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টই বাংলাদেশে হয়। করোনার্স ইনকোয়েস্ট আর মেডিকেল এক্সামিনার ইনকোয়েস্ট বাংলাদেশে হয় না। করোনার্স ইনকোয়েস্টটা কোথায় হয়? মেইনলি ইউকে তে হয় এন্ড সাম স্টেটস ইন ইউএসএ তে হয়, আর কিছু আদার কান্ট্রিজে হয়। আচ্ছা, করোনার কে? এখন প্রশ্ন হচ্ছে করোনার কে? A coroner is a man appointed by the government who has at least 5 years experiences in legal practice or who was a first class magistrate. করোনার কাকে গভর্নমেন্ট দিচ্ছে? যে অবশ্যই মানে at least 5 বছরের তার লিগ্যাল প্র্যাকটিস আছে অথবা যে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে। আচ্ছা, আমাদের করোনার্স ইনকোয়েস্ট শেষ। লাস্ট হচ্ছে কি মেডিকেল এক্সামিনার ইনকোয়েস্ট অথবা মেডিকেল এক্সামিনার সিস্টেম। এটা কি? এই সিস্টেমটা করা হয় হচ্ছে সাম স্টেটস অফ ইউএসএ তে, জাপানে এন্ড কানাডাতে। আচ্ছা, এটার মধ্যে কে করছেন অ্যাকচুয়ালি? মেডিকেল এক্সামিনার্স আর অল বোর্ড সার্টিফাইড অর বোর্ড এলিজিবল ফরেনসিক প্যাথোলজিস্ট রা এটা করে থাকতেছেন। আচ্ছা, তারপরে কি
এটার ক্ষেত্রে আমাদেরকে একটা কোশ্চেন করতে পারে টিচাররা যে মেডিকেল এক্সামিনার তো একজন ডক্টর করছেন, তাই না? তো ডক্টর করছেন, এটাকে আমি সাপোর্ট করি নাকি করি না? এই জন্য আমার ইয়েস অর নো বলতে হবে। ইয়েস বললে আমার ইয়েস এর কারণ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো যে কারণ হচ্ছে একজন ডক্টর যেভাবে একটা ডেড বডিকে আইডেন্টিফাই করতে পারবে, ইনভেস্টিগেট করতে পারবে, ওইটা সবচেয়ে বেস্ট হবে একজন পুলিশ অথবা একজন ম্যাজিস্ট্রেটের চাইতে। আর যদি আমরা না বলি সেটার কারণ বলতে হবে যে একজন ডক্টর অবশ্যই বিভিন্ন ডিস্টেন্ট প্লেসেসে গিয়ে তার সেফটি মানে ইনসিকিউরিটি নিয়ে তো সে অবশ্যই এত দূরে দূরে প্লেসে গিয়ে ইনকোয়েস্ট করতে পারবে না, এই জন্য না বলতে পারি আমরা। ওকে, এরপরে হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট অ্যান্ড চালান, আজকের লাস্ট টপিক। এখন ইনকোয়েস্ট রিপোর্টকে কি বলা হয়? সুরাথার রিপোর্টও বলা হয়। আমাদেরকে টিচাররা সুরাথার রিপোর্টও বলতে পারেন বা ইনকোয়েস্ট রিপোর্টও বলতে পারেন। এটা কি? রিপোর্ট হুইচ ইজ গিভেন আফটার পারফর্মিং অ্যান ইনকোয়েস্ট। ওই যে পুলিশ ইনকোয়েস্টের সময় বা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের সময় যখন আমরা ইনকোয়েস্টটা করেছি, তারপরে আমরা যে রিপোর্টটা তৈরি করছি সেটাই হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট। এখন পার্টস অফ এন ইনকোয়েস্ট রিপোর্ট কি? ইনকোয়েস্ট রিপোর্টটা অ্যাকচুয়ালি দুইটা পেজে থাকে। বাম পাশে থাকে হচ্ছে টাইম এন্ড প্লেস, টাইম এন্ড পুলিশ স্টেশন থাকে এবং সময় দেওয়া থাকে। পার্টিকুলার্স অফ দ্য ভিকটিম, যে ভিকটিম আছেন সে ভিকটিমের পার্টিকুলার দেওয়া থাকে, যেমন তার নাম, মানে যদি জানা যায় নাম, প্যারেন্টস এর নেম, এজ, রেসিডেন্স, কোথায় থাকেন, এগুলো। তারপরে হচ্ছে প্লেস ওয়ার ডেড বডি ওয়াজ ফাউন্ড, কোথায় আমি ডেড বডিটা পেয়েছি সেখানকার প্লেস। দেন ডেসক্রিপশন অ্যাবাউট দ্য কেস, ডেসক্রিপশন অ্যাবাউট দ্য কেস দিতে হবে দুইটা পেজের ডান পাশে। আচ্ছা, তারপরে কি ওপিনিয়ন অফ উইটনেস অ্যাজ টু দ্য কজ অফ ডেথ, বলেছিলাম যে উইটনেসের ওপিনিয়ন দিতে হবে, অবশ্যই অ্যাটলিস্ট দুইজন উইটনেসের নিতে হবে। তারপরে ওপিনিয়ন অফ দ্য পুলিশ অফিসার অ্যাজ টু দ্য কজ অফ ডেথ, এটাও বলেছিলাম আগেই। তারপর সিগনেচার অফ অ্যাটলিস্ট টু উইটনেসেস, অবশ্যই দুইজন উইটনেসের অ্যাটলিস্ট নিতে হবে সিগনেচার। এবং 8 নম্বরে হচ্ছে সিগনেচার অফ পুলিশ অফিসার। এভাবে ইনকোয়েস্ট রিপোর্টটা যাবে কার কাছে? একজন মেডিকেল যে গভর্নমেন্ট অথরাইজড ডক্টরের কাছে। আচ্ছা, এরপরে আমরা জানবো চালান। Challan is the written requisition from an authorized person to an authorized government medical officer to perform a medical legal autopsy. একজন অথরাইজড পার্সন, যেমন সে পুলিশ হতে পারেন, ম্যাজিস্ট্রেট হতে পারেন, সে আরেকজন অথরাইজড গভর্নমেন্ট মেডিকেল অফিসার, যে মেডিকেল অফিসার এবং গভর্নমেন্ট দ্বারা অথরাইজড একজন ডক্টর, তার কাছে পাঠানো হবে। তার কিসের জন্য? টু পারফর্ম এ মেডিকেল লিগাল অটোপসি, একটা মেডিকেল লিগাল অটোপসি করার জন্য পাঠানো হচ্ছে। আজকে আশা করি আর কোনো টপিক আমি পড়াচ্ছি না, এবং আশা করি সবার আজকের পড়ানোটা ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংক ইউ অল, অ্যান্ড সবাইকে বলবো স্টে সেফ অ্যান্ড স্টে হোম।